আমি আজ তোমাদের নবম শ্রেণীর ট্রেড 1 বইয়ের প্রথম পত্রের নবম অধ্যায় থেকে আলোচনা করব। তোমরা খেয়াল করে এই অধ্যায়টি শ্রবণ করবে, তোমরা মনোযোগ সহকারে এটি অধ্যয়ন করবে। তার আগে আমি তোমাদের গত ক্লাসে যে অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম সেটি সম্পর্কে একটু জিজ্ঞাসা করব। গত অধ্যায়টি কি ছিল তোমাদের স্মরণ আছে? আমরা তাপ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বাসায় এই অধ্যায়টি একাধিকবার অধ্যয়ন করেছো। তাহলে একটু আমরা দেখে নেই গত অধ্যায়ে আমাদের কি বিষয় ছিল। এখানে আমরা আলোচনা করেছিলাম তাপ কি, তাপ কত প্রকার, এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমে তাপের ভূমিকা কী, এবং তাপের পরিমাপের জন্য কি কি একক ব্যবহার করা হয়। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে পড়ছে তাপের এককগুলো কী ছিল? ইন্টারন্যাশনাল সিস্টেমে ছিল জুল বা এসআই সিস্টেমে জুল, সিজিএস সিস্টেমে ছিল ক্যালোরি, এবং এফপিএস সিস্টেমে ছিল বিটিইউ। তা আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমে মূলত বিটিইউ দিয়েই কিন্তু তাপের পরিমাপ করা হয়। আর তাপ আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ গত ক্লাসে আমরা এটি আলোচনা করেছিলাম যে আমাদের একটি রেফ্রিজারেশন সিস্টেম, এখানে কিন্তু তাপ সংযোজন এবং অপসারণের মাধ্যমেই কোনো একটি আবদ্ধ জায়গার তাপমাত্রা কমানো অথবা বাড়ানোর মাধ্যমে এসি কাজ করে কমফোর্টেবল টেম্পারেচার দিয়ে, এবং রেফ্রিজারেটর কাজ করে সেখান থেকে তাপ অপসারণ করে খাদ্যদ্রব্য ঠান্ডা করার মাধ্যমে তার গুণগত মান ঠিক রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে। আজকে আমাদের আলোচনার বিষয় সেই তাপ কিভাবে স্থানান্তরিত হয়, এক স্থান থেকে তাপ অন্য স্থানে কিভাবে স্থানান্তরিত হয় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের এই অধ্যায়টি অধ্যয়ন শেষে তোমরা শিখতে পারবে যে তাপ কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, অর্থাৎ তাপের সঞ্চালন সম্পর্কে জানতে পারবে, এবং তাপ কত প্রকারে স্থানান্তর হতে পারে, অর্থাৎ তাপের স্থানান্তরের প্রকারভেদ সম্পর্কে তোমরা জানতে পারবে। আরও জানতে পারবে যে তাপ সঞ্চালনের উদাহরণ হিসাবে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম কিভাবে কাজ করে। তাহলে বন্ধুরা, আসো আজকে আমরা আমাদের মূল আলোচনায় যাই। মূল আলোচনার প্রথমেই আছে তাপ স্থানান্তর প্রক্রিয়া। তোমরা জানো তোমাদের ঘরের একটি ট্যাপ ছেড়ে দিলে বালতিতে পানি পড়ে। এটি খুব সহজেই আমরা বালতিতে ধরতে পারি, কিন্তু তোমার বাসার ছাদের উপরে যে ট্যাঙ্কিটি আছে পানির রিজার্ভার হিসাবে, অথবা যে চৌবাচ্চাটি আছে, সেখানে কিন্তু এত সহজে পানি সংরক্ষণ করার জন্য পাঠানো যায় না। কারণ কি? কারণ হচ্ছে উচ্চ চাপের কোনো এলাকা থেকে স্বভাবতই নিচু চাপের কোনো এলাকায় সাধারণতই কোনো পদার্থ গমন করে, যে কারণে আমাদের বাসার ছাদের উপরে যে ট্যাঙ্কিতে পানি আছে তার নিচে আমরা যারা অবস্থান করি, ট্যাপ ছেড়ে দিলে সেখানে পানি ওই উচ্চ চাপের এলাকা থেকে পাইপ দিয়ে নিম্ন চাপের এলাকায় সহজেই চলে আসে। কিন্তু নিম্ন চাপের এলাকা থেকে উঁচুতে পাঠাতে হলে সেখানে এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ আমাদের একটি মোটর ব্যবহার করে পানিকে চাপ প্রয়োগ করে উচ্চ জায়গায় পাঠাতে হয়। ঠিক একইভাবে চিন্তা করো যে বাতাস উচ্চ চাপের এলাকা থেকে যে এলাকায় বাতাসের চাপ কম সে এলাকায় কিন্তু গমন করে। তাপের ক্ষেত্রেও ঠিক একইভাবে সাধারণত উচ্চ চাপের এলাকা থেকে
নিম্ন চাপের এলাকায় গমন করে। তাপের ক্ষেত্রে যা আমরা বলি উষ্ণতা বা তাপমাত্রা। অর্থাৎ তাহলে বোঝা গেল যে উচ্চ তাপমাত্রার এলাকা থেকে তাপ সাধারণভাবেই নিম্ন তাপমাত্রার এলাকায় গমন করে, কিন্তু নিম্ন তাপমাত্রার এলাকা থেকে উচ্চ তাপমাত্রার এলাকায় তাপকে সঞ্চালন করতে হলে সেখানে শক্তি প্রয়োগ করতে হয়। সেই শক্তি প্রয়োগ করার কৌশলই হচ্ছে আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম। এই পদ্ধতিটি ব্যবহার করে নিম্ন তাপমাত্রার কোনো বস্তুর থেকে তাপ সংগ্রহ করে প্রক্রিয়ার মাধ্যমে তা উচ্চ তাপমাত্রার কোনো এলাকায় নিয়ে তাপ ছেড়ে দেয়। এভাবে কোনো অঞ্চল বা আবদ্ধ এলাকাকে শীতল করা হয়। এটি যে প্রক্রিয়ায় করা হয় তার নামই হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেম। অতএব বুঝতে পারছো যে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের স্টুডেন্ট হিসাবে তোমাদের এই তাপ সঞ্চালন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকাটা কতটা জরুরি। আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমের মূল তাপ অপসারণের যে কৌশল সেটি হচ্ছে রেফ্রিজারেশন সিস্টেম। তাহলে বন্ধুরা আসো দেখি আমরা তাপ আসলে কতভাবে স্থানান্তরিত হয় সেটি দেখে নিই। আমাদের আগের কথাই বোঝা গেছে যে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যতগুলি প্রক্রিয়ার মাধ্যমে স্থানান্তরিত হয় বা চলাচল করতে পারে সেটি হচ্ছে তাপের স্থানান্তর হওয়ার পদ্ধতি। এরকম তিনটি পদ্ধতিতে তাপ একটি জায়গা থেকে অন্য আরেকটি জায়গায় বা একটি আধার থেকে অন্য আরেকটি আধারে ট্রান্সফার হতে পারে। এই তিনটি পদ্ধতি হচ্ছে, একটি হলো পরিবহন বা কন্ডাকশন পদ্ধতি, দ্বিতীয় পরিচালন বা কনভেকশন পদ্ধতি, আরেকটি হচ্ছে বিকিরণ বা রেডিয়েশন পদ্ধতি। এই তিনটির মধ্যে কন্ডাকশন এবং কনভেকশন এই দুটি পদ্ধতি সমন্বিতভাবে আমাদের রেফ্রিজারেশন সাইকেলে কাজ করে এবং এই দুইটি পদ্ধতি যুগপৎভাবে এই সিস্টেমে কাজ করে আমরা রেফ্রিজারেটর অথবা কোনো এয়ার কন্ডিশনিংয়ের কোনো রুমের তাপকে শোষণ করে তা উচ্চ তাপের কোনো জায়গায় ট্রান্সফার করে। ফলে এটি আমরা এখন যে কমফোর্টেবল লাইফের জন্য এয়ার কন্ডিশনিং ইউজ করি, আমাদের বাসাবাড়িতে খাদ্যদ্রব্য দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য যে রেফ্রিজারেটর ব্যবহার করি, তার কিন্তু মূল যে কার্যক্রম ভিতরে ঘটে, মেকানিক্যালি যে ফাংশনগুলো ঘটে, তার জন্য মূল চালিকা শক্তি কিন্তু এই তাপ স্থানান্তরের দুটি পদ্ধতি, একটি পরিচালন পদ্ধতি আর একটি হচ্ছে পরিবহন পদ্ধতি। আসো বন্ধুরা আমরা এই তাপের স্থানান্তর প্রক্রিয়ার পদ্ধতিগুলা একটু ডিটেলস আলোচনা করি। প্রথমেই দেখি আমরা পরিবহন বা কন্ডাকশন পদ্ধতি। পরিবহন শব্দ থেকে এই পদ্ধতির নামকরণ করা হয়েছে। যে পদ্ধতি অণুর স্থান পরিবর্তন না করে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে পরিবহন পদ্ধতি বলে। কঠিন পদার্থের মধ্যে তাপ এই প্রক্রিয়ায় স্থানান্তরিত হয়। অর্থাৎ একটু চিন্তা করো যে আমাদের ইট ভাটায় অনেকগুলো ইট পাশাপাশি রেখে যদি একটি ইটকে ধাক্কা দেওয়া যায় তাহলে একটা ইট আর একটা ইটের উপরে পড়তে পড়তে আমি প্রথম ইটটায় যে শক্তিটুকু প্রয়োগ করলাম সে 1/2 পাউন্ড বল প্রয়োগ করছি, এই বলটি কিন্তু শেষ ইটটায় চলে যায়, কিন্তু কোনো ইট কিন্তু এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত হয় না। ব্যাপারটা কি ঠিক এরকমই আমরা যদি একটি লৌহের টুকরা বা দণ্ড নিয়ে কোনো চুলার উপরে তাপ দিতে থাকি তাহলে এর অপর প্রান্ত কিন্তু কিছুক্ষণ পরেই তাপ অনুভব করতে পারবো, কিন্তু এর ভিতরে
কোনো পদার্থ কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে গমন করে না, শুধুমাত্র ওই পদার্থের মধ্যে অণুগুলা উত্তপ্ত হয়, উত্তপ্ত হয়ে তার পাশেরটাকে আবার উত্তপ্ত করে, এভাবে সে আবার তার পরের অণুটাকে উত্তপ্ত করে। এবার প্রথম যে আমরা যেখানে তাপ দিয়েছি ওই তাপটি আস্তে আস্তে সম্প্রসারিত হতে হতে ওই লৌহদণ্ডের শেষ অণুটা পর্যন্ত স্থানান্তরিত হয়। তাহলে লৌহের মধ্যের কোনো অণু কিন্তু এই প্রান্ত থেকে ওই প্রান্তে যায় না, একটি থেকে তাপ আরেকটিতে স্থানান্তরিত হয়। এইভাবে যে তাপ ট্রান্সফার হয় এই পদ্ধতিটার নাম হচ্ছে পরিবহন বা কন্ডাকশন পদ্ধতি। কি বিষয়টি বুঝতে পারছো তো? আসো বন্ধুরা, পরের পদ্ধতি পরিচলন পদ্ধতি সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি। যে পদ্ধতি অণুর স্থান পরিবর্তন করে, অর্থাৎ গরম অণু ঠান্ডা অণুর দিকে স্থান পরিবর্তন করে ঠান্ডা অণুকে তাপের দিকে দেয়, এইভাবে অণু চলাচল করে তাপের এই এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত করার এই পদ্ধতিটির নাম হচ্ছে পরিচালন পদ্ধতি। তরল পদার্থ এবং আমাদের বায়বীয় পদার্থগুলি সাধারণত এই প্রক্রিয়ায় তাপ স্থানান্তর করে। বিষয়টি আরও একটু খোলাসাভাবে বলি। আমরা যদি একটি পাত্রে কিছু পানি নিয়ে সেখানে তাপ প্রয়োগ করি, তাহলে কিছুক্ষণ পরে আমরা কি লক্ষ্য করব? দেখব আমাদের পাতিলের নিচের পানি তাপ পেয়ে তার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং এর মাঝে নিচের পানিগুলা উপরের দিকে উঠে আসছে, ফলে স্বাভাবিকভাবেই শূন্য স্থানে উপরের ঠান্ডা পানি আবার নিচে চলে যাচ্ছে। ঠিক এই চক্রাকারে আমরা যখন নিচের থেকে তাপ দেই পাতিলে, তখন প্রথমে পাতিল গরম হয়, পরবর্তীতে পাতিলের সংস্পর্শে থাকা তরল পদার্থ অথবা বায়বীয় পদার্থ এটি উত্তপ্ত হয়। উত্তপ্ত হয়ে সেটি শীতল অণুর থেকে সেটি হালকা হয়ে যায়। হালকা হলে সেটি উপরের দিকে উঠে আসে। উঠে আসলে ভারী এবং তুলনামূলক শীতল অণুটি নিচের দিকে আবার চলে যায়। ঠিক একইভাবে আগের প্রক্রিয়ায় তাপ গ্রহণ করে এবং সেটি উষ্ণ হয়, আবার উপরে উঠে আসে। ফলে তোমরা লক্ষ্য করে থাকবে যে পাতিলে পানিতে তাপ দেওয়া হলে সেখানে তাপ যত বেশি দেওয়া হয় তত পানির মধ্যে একটি আন্দোলন বা একটি পানির গতি বা একটি চক্র লক্ষ্য করা যায়। এভাবে অণু এক স্থান থেকে অন্য স্থানে গমন করার মাধ্যমে সমস্ত পাতিলই কিন্তু একসময় উষ্ণ তাপমাত্রা ধারণ করে। এখানে কোনো এক প্রান্তে কম তাপ এবং কোনো এক প্রান্তে উচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় না, সমস্ত পানিই কিন্তু একই রকমের তাপমাত্রায় উপনীত হয় এক সময়। এটি শুধুমাত্র অণু স্থানান্তর হওয়ার মাধ্যমেই কিন্তু এটি সম্ভব হয়। ফলে যেহেতু এটি এক স্থান থেকে অন্য স্থানে চলন ঘটে, অণুর স্থানচ্যুতি ঘটে, ফলে সমস্ত পাত্রের পানিই কিন্তু একসময় উষ্ণ হয়ে যায়। যেহেতু এটি চলন ঘটে, এই কারণে এই পদ্ধতিটির নাম হয়েছে পরিচলন পদ্ধতি। আসো বন্ধুরা, আমরা তাপ স্থানান্তরের তৃতীয় পদ্ধতি, যেটি রেডিয়েশন বা বিকিরণ পদ্ধতি নিয়ে একটু কথা বলি। যে অদৃশ্য আলোক তরঙ্গ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ দ্বারা তাপ এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত হয় তাকে বিকিরণ পদ্ধতি বলে। এই প্রক্রিয়ায় সূর্য থেকে পৃথিবীতে তাপ স্থানান্তরিত হয়। বিষয়টি আমরা আরও একটু খোলামেলাভাবে যদি বলি, আমরা যখন বাইরে যাই তখন রৌদ্র থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করি। কেন? ছাতা ব্যবহার করলে সূর্যের আলো আমার শরীরে পড়ে না। শরীরে না পড়লে কি হয়? আমার শরীর উষ্ণ হয় না, উত্তপ্ত হয় না। এই তো, নাকি অন্য কোনো বিষয় আছে? আসলে বিষয় এটি। ছাতার যদিও আর একটু ব্যবহার আছে, সেটা বৃষ্টি থেকে নিজেকে মুক্ত রাখার জন্য, কিন্তু রৌদ্র থেকেও মুক্ত রাখাও কিন্তু ছাতার একটি কাজ। তো ছাতা দিয়ে সূর্যের আলোকে থেকে আমাকে
একটু আড়াল করার জন্য কিন্তু ছাতা ব্যবহার করি, আমরা একটু সবাই তো ব্যবহার করি। একমাত্র ভূপৃষ্ঠে পতিত হয়ে ভূপৃষ্ঠতে যেহেতু রিফ্লেক্টরের কাজ করে, এখানে সূর্যের আলো পতিত হওয়ার ফলে এটি উত্তপ্ত হয় এবং সেখান থেকে আমরা তাপ পাই। সূর্যের আলো থেকেই একমাত্র বিকিরণ প্রক্রিয়ায় আমরা তাপ পেয়ে থাকি। পরবর্তীতে দেখি তাপ সঞ্চালনে হিমায়ন যন্ত্রের ভূমিকা কী। তাপ সঞ্চালনের উদাহরণ হিসাবে হিমায়ন পদ্ধতিতে ব্যবহার, এটি সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। হিমায়ন যন্ত্রের কাজ হলো নিম্ন তাপমাত্রার অঞ্চল হতে উচ্চ তাপমাত্রার অঞ্চলে তাপ স্থানান্তর করা। হিমায়ন পদ্ধতিতে ইভাপোরেটর তাপ গ্রহণ করে আর কনডেন্সার তাপ বর্জন করে। ইভাপোরেটরের টিউবের মাধ্যমে নির্দিষ্ট স্থান বা রক্ষিত মালামাল হতে পরিচালন প্রক্রিয়ায় তাপ গ্রহণ করে। ইভাপোরেটরের টিউবের দ্বারা শোষিত তাপ পরিবহন প্রক্রিয়ায় টিউবের রেফ্রিজারেন্ট বা হিমায়কে স্থানান্তর হয়। হিমায়ক ওই তাপ গ্রহণ করে কম্প্রেসার হয়ে কনডেন্সারে নিয়ে আসে। কম্প্রেসার হতে আগত গরম হিমায়ক পরিবহন প্রক্রিয়ায় কনডেন্সারের টিউবে তাপ ছেড়ে দেয়। কনডেন্সারের টিউব পরিচালন পদ্ধতিতে বাতাস বা পানির মাধ্যমে উক্ত তাপ অপসারণ করে প্রকৃতিতে ছেড়ে দেয়। এইভাবে হিমায়ন যন্ত্রে তাপ অপসারণ করা হয়। এ বিষয়ে আমরা আরও একটু বিস্তারিত আলোচনায় আসি। আমরা খাদ্যদ্রব্য রেফ্রিজারেটরের ভিতরে রাখি দীর্ঘদিন ভালো থাকার জন্য। আসলে কিভাবে ভালো থাকে? আমরা কিছু মাছ ফ্রিজের ভিতরে রাখলাম, এটি ঠান্ডা হলো, কিছুদিন পরে আমাদের প্রয়োজনে আমরা বের করে এটি রান্না করলাম। আসলে প্রক্রিয়াটি কিভাবে হলো? আমাদের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংয়ের ছাত্র হিসাবে এটি কিন্তু আমাদের জানার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তোমাকেই কিন্তু তোমার ফ্যামিলির একজন জিজ্ঞাসা করবে যে এই রেফ্রিজারেটরটি কীভাবে কাজ করলো। তুমি যদি বলতে না পারো তাহলে কিন্তু তোমার এই শিক্ষা কাজে লাগলো না। অতএব আমাদের বুঝতে হবে যে কাজটি আসলে কিভাবে হচ্ছে। আমরা যখন মাছ মাংস প্রথমে রাখি রেফ্রিজারেটরের মধ্যে, তখন ইভাপোরেটর কয়েল পরিবহন পদ্ধতিতে আমাদের এই মাছ মাংস থেকে ইভাপোরেটর কয়েলে তাপ শোষণ করে। এই তাপ পরবর্তীতে ইভাপোরেটর কয়েলের মধ্যে প্রবাহিত রেফ্রিজারেন্ট, এই রেফ্রিজারেন্টে পরিচালন পদ্ধতিতে রেফ্রিজারেন্ট আবার সংগ্রহ করে এটি কম্প্রেসার হয়ে কনডেন্সারে নিয়ে আসে। এখানে দেখো একই সঙ্গে পরিবহন এবং পরিচালন পদ্ধতি দুটিই কিন্তু যুগপদভাবে কাজ করছে। ইভাপোরেটর কয়েল মাছ মাংস থেকে একটি পদ্ধতিতে তাপ শোষণ করছে, আবার সেই তাপ ইভাপোরেটর কয়েলের মধ্যে যে রেফ্রিজারেন্ট বা হিমায়ক প্রবাহিত হচ্ছে তাতে ট্রান্সফার করে সেই হিমায়ক আবার এটি বহন করে হিমায়ক স্থান পরিবর্তনের মাধ্যমে কম্প্রেসার হয়ে এটি কনডেন্সারে নিয়ে আসছে। তার মানে আমরা আগে আলোচনা করছি পরিবহন পদ্ধতি একটি, পরিচালন পদ্ধতি একটি। একটিতে অণু স্থান পরিবর্তন করে, আরেকটিতে অণু স্থান পরিবর্তন না করে নিজে উত্তপ্ত হয়ে তার পার্শ্ববর্তী অণুতে তাপ স্থানান্তর করে। তাহলে বুঝছো বন্ধুরা, এখানে কিন্তু দুটি পদ্ধতি একই সাথে কাজ করছে। কনডেন্সারে যখন হিমায়ক উষ্ণ গ্যাস নিয়ে আসে তখন কনডেন্সার আবার পরিবহন পদ্ধতির মাধ্যমে উত্তপ্ত হয়, গরম হয়। তোমরা নিজেরাও রেফ্রিজারেটরের পিছনে হাত দিয়ে দেখতে পারবা যে তোমার রেফ্রিজারেটরের পিছনে কনডেন্সার খুব গরম, যা তোমার রুমের টেম্পারেচার বা এয়ার টেম্পারেচারের থেকে অনেক বেশি। তো স্বাভাবিকভাবেই আমরা আগে আলোচনা করেছিলাম যে উষ্ণ তাপমাত্রার অঞ্চল থেকে স্বাভাবিকভাবেই নিম্ন তাপমাত্রার অঞ্চলে কিন্তু তাপ স্থানান্তরিত হয়। একই রকমের ঘটনা ঘটে। যেহেতু রুম টেম্পারেচারের থেকে কনডেন্সারের টেম্পারেচার অনেক বেশি থাকে, ফলে কনডেন্সারের থেকে তাপ স্বাভাবিকভাবেই বাতাসে স্থানান্তরিত হয়। ফলে কনডেন্সার আস্তে আস্তে রুম টেম্পারেচারের সমপর্যায়ে চলে আসে। রেফ্রিজারেশন সিস্টেমে যে রেফ্রিজারেন্ট বা হিমায়ক ব্যবহার করি তার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এটি স্বাভাবিক তাপমাত্রায় আসলে ওটি বাষ্পীয় অবস্থা থেকে
ঘনীভূত হয়ে তরলী আকার ধারণ করে এবং সেটি আবার ইভাপোরেটরে গমন করে এবং আগের প্রক্রিয়ায় আমাদের মাছ মাংস থেকে সে ইভাপোরেটর কয়েলের মাধ্যমে তাপ শোষণ করে সেই তাপ বহন করে আবার কম্প্রেসার হয়ে আবার কন্ডেন্সারে আসে। এইভাবে এটি চক্রাকারে ঘুরতে থাকে, ফলে আমাদের যে মাছ মাংস আমরা রেফ্রিজারেটরের মধ্যে রেখেছি তার থেকে বারবার করে এভাবে তাপ শোষণ করে নিয়ে আসে বাতাসে ছেড়ে দিয়ে আবার সেটি আগের কাজে অংশগ্রহণ করার ফলে বারবার এই কাজটি হওয়ার ফলে একসময় এটি অত্যন্ত ঠান্ডা আকার ধারণ করে। আর মাছ মাংস বা আমাদের খাদ্য যেগুলি আমরা সংরক্ষণ করি সেটির বৈশিষ্ট্য হচ্ছে সেটি নিম্ন তাপমাত্রায় ভাইরাসের আক্রমণ থেকে সে নিরাপদ থাকে, ফলে এটি ভালো থাকে। তো বন্ধুরা, তাহলে বুঝতে পারছো যে আমাদের এই তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালনের যে পদ্ধতি তার দুটি পদ্ধতি আমাদের রেফ্রিজারেশন সিস্টেমে একই সময়ে কিন্তু যুগপতভাবে ব্যবহার হচ্ছে। তাহলে এই দুটি পদ্ধতি সম্পর্কে আমাদের যদি ভালো ধারণা থাকে তাহলে কিন্তু আমরা এই রেফ্রিজারেটর বা একটি এসি মেশিন বা একটি এয়ার কুলার অথবা হিমায়ন যন্ত্রের কার্যক্রমের কোথায় ত্রুটি আছে বা এটি পারফর্মের ক্ষেত্রে কোথায় কোন ঘাটতি আছে সেটি কিন্তু বুঝতে পারবো। কিন্তু আমি যদি তাপ সম্পর্কেই ভালো না বুঝি, তাপ সঞ্চালন সম্পর্কে ভালো না বুঝি, তাপের একক সম্পর্কে যদি আমার ধারণা দুর্বল থাকে তাহলে কিন্তু আমার এই শিক্ষাটি দুর্বল থাকবে, অসম্পূর্ণ থাকবে। আশা করি এটি টেক্সট বুক থেকে আরও সুন্দরভাবে দেখে নেবে। তাপ সঞ্চালন বিষয়ক ডিটেলস আলোচনা সম্বলিত একটি ভিডিও চিত্র আমরা এখন দেখব। When you keep an object near a burning wood, it becomes hot because of heat transfer. In this video, we will learn about different ways in which transfer of heat can take place. Heat can be transferred from one object to other by conduction, or convection, or radiation. When heat from one object gets transferred to other object by direct contact, it is known as conduction. For example, when we make tea, heat from stove gets transferred to steel pan because of direct contact, and thus this is conduction. When you iron your clothes, heat energy gets conducted from iron to clothes. In convection method, movement of particles of liquid or gas cause transfer of heat from heat source. Let's take an example of pot of water. As we heat it, water particles near the heat source gets heated first. We know that addition of heat causes increase in movement of particles, thus these particles move randomly and a relatively empty space is formed. To fill this space, particles from far areas move here. Again these particles acquire heat energy and move away. This process goes on and whole water becomes hot. In conduction and convection, there is a medium in which heat gets transferred. But there is no medium between sun and earth, still we get heat from it. When heat transfer takes place without any medium, it is called radiation. You must have seen people sitting around the fire. Here too, heat is transferred in the form of radiation. In fact, every hot body radiates heat and becomes cold. Let's take an example of boiling water on a stove. From stove, heat conducts to pot as it is directly in contact. Due to convection, all the water particles receive heat. If you bring your hand very close to side of the pot, you will feel little hotness. This is because radiation's coming from pot. This water boiling, the heat of the fire, and cooking on the skillet are all examples of heat transfer. In simple terms, heat is the transfer of energy from objects of different temperatures. As objects warm up or cool down, their kinetic energy changes. Kinetic energy is the energy of motion. Temperature is a measure of the average kinetic energy of the particles in an object.
As temperature increases, the energy of motion increases. As the water warms up and the temperature increases, you can see an increase in the movement. Heat can be transferred in at least 3 ways: conduction, convection, and radiation. Conduction is a process in which the transfer of heat takes place between objects by direct contact. It is most often associated with solids. The key to conduction is direct contact. The heat of the pan is transferred to the mini pizzas. The energy of the frying pan is transferred to the eggs. Notice that they are in direct contact. Convection is heat transfer by the movement of a fluid such as air or water when the heated fluid is caused to move away from the source of heat, carrying the energy with it. It occurs due to density. Lava lamps are examples of convection. As the liquid is heated, it rises and falls as it heats and cools. As the paper burns, the air is heated up and begins to rise. The burning paper is swept up in the convection current, cools, and falls back down. These beans are another example of convection. As the beans warm up, they rise and then cool and fall back down, and repeat this over and over again. Radiation heat is transmitted without any physical contact between objects. Watch how the temperature of the lamp is transferred to the thermometer without touching it. These alligators. যে শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি দেখলে আশা করি তোমরা এর ভিতরে তোমাদের অনেক জিজ্ঞাসার কিছু পেয়েছো। আমরা আজকের এই ক্লাসে যে আলোচনা করলাম তাপ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় কিভাবে, কত পদ্ধতিতে এবং পদ্ধতিগুলোর নাম কি কি, এ সংক্রান্ত আজকের আমরা একটা বাড়ির কাজ দেব। তোমাদের খাতা কলম নাও, এটি লিখে নাও। বাড়ির কাজ হচ্ছে তাপ স্থানান্তর প্রক্রিয়া বলতে কি বুঝো, তাপ স্থানান্তরের প্রকারভেদ বর্ণনা করো এবং তাপ সঞ্চালনের উদাহরণ হিসাবে হিমায়ক পদ্ধতির বর্ণনা করো। এটি তোমাদের খাতায় সুন্দর করে লিখে তোমাদের ক্লাস শিক্ষকের নিকট জমা দেবে। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।